যে সমস্ত সাধু বৈষ্ণব যারা আমাদের মাঝে এসেছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে বিপদটা কোন জায়গায়। আগামী দিনে আমরা আজকে আগমনী যাত্রা করছি, মা দুর্গা আসছেন আমাদের মাঝে। 2 তারিখে পুজো শেষ হবে, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে এবার দশমী পড়েছে। পুজো 21 তারিখে মহালয়া থেকেই প্রায় পুজো শুরু হয়ে যাচ্ছে। আমরা পুজো করছি, প্যান্ডেল দেখতে বেরোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আগমনী যাত্রা করছি। কিন্তু ভাবুন, আপনি আপনার যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটির হাত ধরে পুজোর প্যান্ডেলে যাচ্ছেন মা দুর্গাকে দেখতে, সে যখন বড় হবে, সে যখন তার বাচ্চার হাত ধরে মা দুর্গার প্যান্ডেলে যাবে, তখন কি মা দুর্গার প্যান্ডেল আস্ত থাকবে, নাকি যেভাবে বাংলাদেশে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেই ধরনের পরিস্থিতি এই তৃণমূল কংগ্রেস তৈরি করবে? সেইটা ভাবার সময় এসেছে বন্ধুগণ। সেই সময় আমাদের সামনে হাজির। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন পথে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলাকে এমন একটা রাজ্যে পরিণত করতে চাইছেন, যে রাজ্যে আমরা যারা আছি, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা অন্য কোনো সংস্কৃতির বিরোধিতা করতে বিশ্বাস করি না। আমরা মনে করি সব পথেই ঈশ্বরকে পাওয়া যায়, যে পথেই যাবে হবে সেই পথই হবে। কিন্তু এই ধরনের মানসিকতা যে আমি অন্য ধর্মকে টিকতে দেব না, অন্য ধর্মের সংস্কৃতিকে আমি সহ্য করব না, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আমরা মনে করি সমস্ত ধর্মেরই এই ভারত ভূমিতে টেকার এবং অধিকার আছে, সেই অধিকার আগামী দিনেও রক্ষা করতে হবে। আজকে সরস্বতী পুজো করতে গিয়ে আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। মা দুর্গার পুজোতে দিদিমণি পুজো লম্বা করে দিয়েছে। এখন একদম আমাদের সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। পারলে দিদিমণি তার আগে মায়ের চক্ষুদান করে দেবে, মহালয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম বলছে কি, এবারও দেখবেন মহালয়ার আগে চক্ষুদান হবে। নিয়ম বলছে কি, এখন পিতৃপর্ব চলছে, এখন এরপরে মাতৃপর্ব শুরু হবে মহালয়া থেকে। সেই সময় মায়ের চক্ষুদান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাব দেখাচ্ছেন, আমি মা দুর্গাকে এত ভালোবাসি যে আমি মায়ের চোখ এঁকে দেব মহালয়ার মধ্যে, পিতৃপর্বের মধ্যেই। উদ্দেশ্য কি বন্ধুগণ? উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেটা পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো, আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে গেছেন, এখনো মনে হয় উত্তরবঙ্গে আছেন। উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করব। দুর্গাঙ্গন আবার কি কে জানে, কি করবে জানি না। যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিজে, আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করান, তার নাম দিয়েছেন কার্নিভাল। এখানেও হয়তো একটা, হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুসফুস মেরে চেয়ারে পায়ের উপর পা তুলিয়ে বসে থাকে, আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায়। ভাবতে পারেন কত বড় নেতা এরা, কত বড় নেতা। এখানকার বিধায়ক, বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই 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 এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি, কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো, আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কানমলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল, বহাল তবিয়তে ছিল। তাদের তৃণমূল নেতারা বলে, আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর ঘপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়।
তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। আজ পাণ্ডবেশ্বর আমরা গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছি। কত ছিল? 5,000 সামথিং ছিল না? 3,800 ভোট। 3,800 ভোটে গতবার এই পাণ্ডবেশ্বর বিধানসভা আমরা হেরে গেছি। তার উপরে এরকম অত্যাচার, এই যে দিদির উপরে যে অত্যাচারের আমরা কাহিনী শুনলাম, আমি এইখানে আমাদের কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে লড়াই করেছেন, এই ধরনের লড়াই খুব কম মানুষ করতে পারে। আপনারা হিসেব করে লিখে রাখুন, যারা সেই সময় আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে, যারা আমাদের কর্মীদের উপর বাড়িতে ইট পাথর মেরেছে, কেউ বাদ যাবে না, প্রত্যেকের সমান হিসেব হবে। খাতার মধ্যে লিখে রাখুন, আমি পরিষ্কার বলে দিলাম, কেউ রক্ষা পাবে না। তৃণমূলের বিধায়ক পরেশ পাল, তার দল বলে না মিলে 21-এর নির্বাচনের পর কলকাতাতে মানিকতলার কাছে আমাদের বিজেপি সক্রিয় কর্মী অভিজিৎ সরকার তাকে পিটিয়ে মেরে ফেলে তার মায়ের সামনে। এখন ঘুরে বেড়াচ্ছে দলে দলে জামিন পাওয়ার জন্য। সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং চার্জশিটের পর যতই জামিন নিক, আদালতে প্রমাণ হবে যে তৃণমূলের বিধায়ক খুনে যুক্ত ছিল এবং তৃণমূল বিধায়ক বুড়ো বয়সে শেষ মৃত্যুর দিন পর্যন্ত জেলের ভিতরে কাটাতে হবে। সেই সময় আসছে, তৃণমূল কংগ্রেসকে সেই সময় আমরা উপহার দেব। তৃণমূল কংগ্রেস কি ভেবেছিল? লাঠি মারবো, বোমা মারবো, বিজেপি শেষ হয়ে যাবে, বিজেপি ফিনিশ, 21 বিজেপি ফিনিশ। দিদিমণি বুঝতে পেরেছে বিজেপি ফিনিশ নয়। এখন দিদিমণি বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময়টা এসে গেছে, সেইটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।